মার্ক্সবাদ উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। ভূমিকা। ভিআই লেনিনের মতে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ নামটা শুনলেই বোঝা যায় যে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই মার্ক্সবাদ। কিন্তু মার্ক্সবাদের মূল বিষয়বস্তু কী আর সমাজের ওপর মার্ক্সবাদের গুরুত্ব কী সেটা বোঝা যাবে দ্বিতীয় সংজ্ঞায়। দ্বিতীয় সংজ্ঞাটা হলো, মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক মৌলিক ব্যবহারিক চিন্তাধারা, যার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎ বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে এবং সেই নিয়মগুলি সম্পর্কে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সম্ভব। সংজ্ঞাটার অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটা পার্টকে আলাদা করে কালারিং করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এবার পার্ট বাই পার্ট আলোচনা করছি। মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক চিন্তাধারা। অর্থাৎ সমাজবিজ্ঞানের চারটে মূল শাখা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক চিন্তাধারা হলো মার্ক্সবাদ। রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে বলতে গেলে মার্ক্সবাদ সমাজতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী। অর্থনীতির দিক থেকে বলতে গেলে মার্ক্সবাদ উৎপাদনের উপকরণ এবং উদ্বৃত্ত বস্তুর ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় সচেষ্ট। মার্ক্স সমাজ ব্যবস্থার উৎপত্তি এবং বিকাশের ঐতিহাসিক পর্যালোচনা করেছেন, আর সমাজের প্রকৃতি বিশ্লেষণের মাধ্যম হিসেবে মার্ক্স দ্বান্দ্বিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে এই কথা প্রতিষ্ঠিত করেন যে প্রত্যেকটি সমাজ ব্যবস্থাই অর্থনীতির ওপর ভিত্তি করে গঠিত এবং অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থারও পরিবর্তন হয়। মার্ক্সবাদ এই চারটে শাস্ত্রের কম্বিনেশনে গঠিত হলেও এক মৌলিক চিন্তাধারা। মৌলিক চিন্তাধারা মানে সেই চিন্তাধারা যা নতুন, যা আগে কেউ কখনো বলেননি। সেই অনন্য, ইউনিক বা নতুন চিন্তাধারাকে বলা হয় মৌলিক চিন্তাধারা। শুধু মৌলিক নয়, মার্ক্সবাদ হলো এক ব্যবহারিক চিন্তাধারা। ব্যবহারিক বা প্রায়োগিক চিন্তাধারা মানে যে মতবাদ শুধু তাত্ত্বিক মতবাদ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মানুষকে কী করণীয় সে সম্পর্কে ইঙ্গিত দেয় এবং কিভাবে ভবিষ্যতে আরও উন্নত সমাজ ব্যবস্থার গঠন করা যাবে এবং উন্নত সমাজ ব্যবস্থা বলতে অ্যাকচুয়ালি কী ধরনের সমাজ ব্যবস্থা আমাদের কাঙ্ক্ষিত সেটার ব্যাখ্যা দেয় প্রায়োগিক চিন্তাধারা বা ব্যবহারিক চিন্তাধারা। অর্থাৎ মানুষকে কিছু করতে বা এই চিন্তাটার বাস্তবে প্রয়োগ করতে উৎসাহিত করে প্রায়োগিক চিন্তাধারা। তাই মার্ক্সবাদ হলো ব্যবহারিক বা প্রায়োগিক চিন্তাধারা, যার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি এবং ভবিষ্যৎকে বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। মানব সমাজের উৎপত্তি ও বিকাশের ধারা পর্যালোচনা করে মার্ক্স এই সিদ্ধান্তে উপনীত হন যে প্রত্যেকটি সমাজ ব্যবস্থাই অর্থনীতির ওপর ভিত্তি করে গঠিত এবং অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থারও পরিবর্তন হয়। সমাজের প্রকৃতি বিশ্লেষণ করে মার্ক্স এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে প্রত্যেকটি সমাজই শ্রেণী শোষণমূলক সমাজ। এক শ্রেণী প্রত্যেকটি সমাজেই শোষিত হয় এবং প্রত্যেকটি সমাজই শোষিত শ্রেণী এবং শোষক শ্রেণীর মধ্যে বিভাজিত। এবং সমাজের ভবিষ্যৎ ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্স প্রথমে সমাজতান্ত্রিক সমাজ গঠনের এবং পরে সাম্যবাদী সমাজ গঠনের দিকে ইঙ্গিত করেন। এই মানব সমাজের ধারা বিশ্লেষণ করা বা মানব সমাজের বিকাশের ধারা বিশ্লেষণ করার দৃষ্টিভঙ্গিটা ছিল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মার্ক্স বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই সমস্ত সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করে তিনি এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে এবং সেই নিয়মগুলি সম্পর্কে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ যদি আমি কোনো জড় বস্তুকে দেখি, যেমন জল একটা নির্দিষ্ট টেম্পারেচারে বাষ্পীভূত হয় এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে বরফ আকারে পরিণত হয়। এই টেম্পারেচারটা স্থান, কাল, পাত্র নির্বিশেষে এক।
এবার মার্কস বলতে চাইছেন ঠিক মানব সমাজেও এরকমই কিছু কমন নিয়ম আছে বা কমন ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোর মাধ্যমেই সমাজ পরিবর্তিত হয়। এবার আমরা যদি জলের টেম্পারেচারটা জেনে নিই বা কীরকম বায়ুর প্রেশার থাকলে, কীরকম পারিপার্শ্বিক পরিস্থিতি থাকলে কীরকম টেম্পারেচারে জল বাষ্পীভূত হবে বা জল বরফ হবে, সেই সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করি, তাহলে আমরা সেই ধরনের পরিস্থিতি কন্ট্রোল করার মাধ্যমে জলকে ইচ্ছা অনুযায়ী রূপ দিতে পারি। ঠিক সেরকমই মার্কস বলেছেন যে সমাজেরও এই ফর্মুলাগুলি যদি আমরা কোনোভাবে শিখে নিতে পারি, তাহলে সেই ফর্মুলাগুলোকে সমাজের ওপর অ্যাপ্লাই করার মাধ্যমে বা পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে সেই রকম যেরকম আমরা কাঙ্ক্ষিত সমাজ চাইছি, ঠিক সেরকম পরিস্থিতি তৈরি করার মাধ্যমে আমরা সমাজকে নিজের ইচ্ছা অনুসারে পরিবর্তিত করতে পারবো এবং সমাজের আরও উন্নতি করতে পারবো। আমরা যেরকম উন্নত ভালো সমাজ চাইছি সেই সমাজের প্রতিষ্ঠা করতে পারবো। ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে একযোগে মার্কস অষ্টাদশ শতাব্দীর মধ্য ও শেষ ভাগে এই তত্ত্বকে বাস্তবে রূপায়িত করেন। মার্কস ও এঙ্গেলসের মৃত্যুর পর ভিআই লেনিন, মাও, রোজা লুক্সেমবার্গ, কার্ল কার্শ, স্তালিন, ট্রটস্কি, লুকাচ, গ্রামসি প্রভৃতি বিভিন্ন মার্ক্সবাদী বিপ্লবীরা তাত্ত্বিক টিকাভাষ্য সংযোজনের মাধ্যমে মার্ক্সবাদের ক্রমবিকাশকে অব্যাহত রেখেছেন। এমিল বার্নাস বলেছেন, মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। এর নামকরণ হয়েছে কার্ল মার্ক্সের নাম অনুসারে। অর্থাৎ এমিল বার্নাস বলতে চেয়েছেন যে ভিআই লেনিন যেরকম বলেছিলেন যে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই হলো মার্ক্সবাদ, ব্যাপারটা এতটা সংকীর্ণ নয়। মার্ক্সবাদ হলো আমাদের সমাজ সম্পর্কে একটা কমন তত্ত্ব, যেই তত্ত্বটার উদ্ভাবক ছিলেন মার্ক্স, কিন্তু বিভিন্ন তাত্ত্বিক টিকা ভাষ্য সংযোজনের মাধ্যমে এই তত্ত্বকে আরও সমৃদ্ধ করেছেন এবং আজকে এই তত্ত্বটা যে রূপে আমাদের সামনে আছে সেই রূপে আনতে সাহায্য করেছেন। অর্থাৎ শুধু মার্ক্সের নয়, অনেকেরই অবদান এই তত্ত্বের মধ্যে আছে, কিন্তু তত্ত্বটার নামকরণ হয়েছে এর উদ্ভাবক কার্ল মার্ক্সের নাম অনুসারে। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। মার্ক্সীয় চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হল উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি এবং শ্রমিক শোষণের প্রকৃতি সম্পর্কে পর্যালোচনা পাওয়া যায় মার্ক্সের দাস ক্যাপিটাল গ্রন্থে বর্ণিত উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে। মার্ক্স নিজের তত্ত্বটাকে ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে এটা দেখিয়েছেন যে সমাজ ব্যবস্থা অনেকগুলি পর্যায়ের মধ্য দিয়ে আজকের সমাজ ব্যবস্থায় পৌঁছেছে। সেই আজকের শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থাকে বলা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অর্থনৈতিক গতি প্রকৃতি বা অর্থনৈতিক প্রকৃতিটা কীরকম এবং শ্রমিক শোষণের প্রকৃতি, যে কীভাবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শোষণ হয়, সেটা মার্ক্স দেখিয়েছেন তার উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে। এই তত্ত্বটার বর্ণনা মার্ক্স দিয়েছেন দাস ক্যাপিটাল গ্রন্থে। উৎস, এটা শুধু উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের উৎস, এটা টোটাল মার্ক্সবাদের তত্ত্বের উৎস নয়। উৎস, মার্ক্স এঙ্গেলস ব্রিটিশ সমাজতন্ত্রী ও অর্থনীতিবিদদের প্রভাবে যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। রবার্ট ওয়েনের চরিত্রের ওপর পরিবেশের প্রভাব, উইলিয়াম টমসন ও টমাস হস্কিনের শ্রমিকই হলো মূল্যের উৎস এবং অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রম তত্ত্ব প্রভৃতি মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা যায়। বলা যেতে পারে মার্ক্স মূল্যের শ্রম তত্ত্বকে পূর্ণতা দান করেছেন। মূল তত্ত্ব। উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের মূল বক্তব্য হল, প্রথম পয়েন্ট, মানুষের প্রাথমিক চাহিদা পূরণের জন্য মানুষ উৎপাদন করে। কার্ল মার্ক্সের মতে অর্থনীতিই হলো সমাজ ব্যবস্থার ভিত। অন্ন, বস্ত্র, বাসস্থান উৎপাদনের উপকরণ প্রত্যেকটি মানুষের মৌলিক চাহিদা। রাজনীতি, ধর্ম, দর্শন প্রভৃতি চর্চার আগে প্রাথমিক প্রয়োজন পূরণের জন্য মানুষকে কাজ করতে হয়, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়। অর্থাৎ মার্ক্স বলতে চেয়েছেন যে প্রত্যেকটা সমাজই সেই সমাজের অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গঠিত। প্রত্যেকটা মানুষ ধর্ম, দর্শন প্রভৃতি চর্চা করার আগে বেসিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। বেসিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এছাড়া উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ কি? মার্ক্স বলতে চেয়েছেন যে প্রকৃতির বস্তু এবং শক্তির ওপর নিজের শ্রম প্রদানের মাধ্যমে শ্রমিক
যখন নতুন কোনো দ্রব্য বা পরিষেবা তৈরি করে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় উৎপাদন প্রক্রিয়া। এই উৎপাদনের জন্য তাহলে বেসিক্যালি লাগে কি, প্রকৃতির কোনো বস্তু বা শক্তি। যেমন যদি ধরে নেওয়া যায় তুলোর থেকে সুতো তৈরির কারখানা, সেই কারখানার ক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটি লাগছে, প্রাকৃতিক শক্তি, আবার কারখানার যন্ত্রপাতি লাগছে, তুলো লাগছে যার থেকে সুতো তৈরি হবে, এছাড়াও বিভিন্ন আনুষঙ্গিক বস্তু লাগছে যেগুলো মেনলি আমাদের প্রকৃতি দিয়েছে বা প্রকৃতির কোনো কিছুর ওপর, যেমন লোহার ওপর শ্রম প্রয়োগ করে আমরা সৃষ্টি করেছি। তাই এই প্রাকৃতিক জিনিসগুলো যেগুলো মাধ্যমে আমরা আরও উৎপাদন করতে পারবো সেগুলোকেই বলা হয় উৎপাদনের উপকরণ। এবার যেহেতু অন্ন বস্ত্র বাসস্থান জোগাড় করার জন্য মানুষকে উৎপাদন করতেই হবে, তাই উৎপাদনের উপকরণও তার একটা বেসিক চাহিদা। তাই মানুষের বেসিক চাহিদা হলো অন্ন বস্ত্র বাসস্থান এবং উৎপাদনের উপকরণ। এগুলো জোগাড় করার জন্য মানুষকে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ নতুন কিছু তৈরি করতে হয়। এবার দ্বিতীয় পয়েন্ট, উৎপাদনের উপকরণের ওপর সামাজিক মালিকানা না থাকায় সমাজের দুটি শ্রেণীর উদ্ভব হয়। মার্কসের মতে কাঁচামাল, যন্ত্রপাতি ও শ্রমিকের শ্রমের সংমিশ্রণে যে দ্রব্য উৎপন্ন হয় তার সবটাই মূলত মানুষের শ্রমের ফল। পুঁজিবাদী সমাজে যেহেতু পুঁজিপতিরা উৎপাদনের উপাদানগুলির মালিক, সেহেতু জীবন ধারণের জন্য শ্রমিকরা পুঁজিপতির কাছে শ্রম বিক্রি করতে বাধ্য হয়। এইভাবে সৃষ্টি হয় উদ্বৃত্ত মূল্য এবং মুনাফা, যা পুঁজিবাদী সমাজের শোষণের ভিত নির্মাণ করে। এবার মার্কস বলতে চাইছেন যে এই উৎপাদনের উপকরণগুলির ওপর যেহেতু সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত নয় বা রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত নয়, অর্থাৎ কারখানাগুলোর মালিক যেহেতু কোনো ব্যক্তি, রাষ্ট্র নয়, এক্ষেত্রে বলে দিচ্ছি গভর্নমেন্ট এন্টারপ্রাইজেস আছে, কিন্তু সমস্ত যতগুলো উৎপাদনের উপকরণ সব কিছুর ওপর গভর্নমেন্টের মালিকানা নেই। সেটাকেই মার্কস বলতে চেয়েছেন যে প্রকৃতি যেহেতু আমাদের সব কিছু দিয়েছে, তাই প্রকৃতির প্রত্যেকটা জিনিসের ওপর আমাদের প্রত্যেকের মালিকানা, অর্থাৎ প্রাথমিকভাবে রাষ্ট্রের এবং বিস্তৃত ব্যাপকভাবে দেখতে গেলে সমাজের মালিকানা থাকা জরুরি। যেহেতু সমাজের মালিকানা এই উৎপাদনের উপকরণগুলির ওপর নেই, তাই সমাজ দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণীর কাছে এই উৎপাদনের উপকরণগুলির মালিকানা আছে, আর অপর শ্রেণীর কাছে এই উৎপাদনের উপকরণগুলির মালিকানা নেই। এবার দুই শ্রেণীকেই উৎপাদন কার্যে অংশগ্রহণ করতে হবে। তাই যে শ্রেণীর কাছে উৎপাদনের উপকরণগুলো আছে তারা নিজে পরিশ্রম করে না, শুধু উৎপাদনের উপকরণগুলোকেই এগিয়ে দেয় পরিশ্রম করার জন্য বা উৎপাদন করার জন্য। আর শ্রমিক শ্রেণী, যেই শ্রেণীর কাছে উৎপাদনের উপকরণগুলির মালিকানা নেই, তাদের কাছে শ্রম দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার যেহেতু বেসিক জিনিস বা প্রকৃতির একটা গোটা পোর্শনটাই তাদের কাছে নেই, উৎপাদনের দুটো উপাদান, তার একটা গোটা উপাদানই তাদের কাছে নেই, তার জন্য তারা মালিক শ্রেণীর কথা অনুসারেই শ্রম দান করতে বাধ্য হয় এবং যাদের কাছে এই উৎপাদনের উপকরণগুলি আছে তাদের কাছে তাদের চাহিদা মতো শ্রম বিক্রি করতে বাধ্য হয়, নিজেদের চাহিদা মতো নয়। যারা মালিকের চাহিদার মতো শ্রম বিক্রি করতে বাধ্য হয়। এই বিষয় এর থেকেই তৈরি হয় উদ্বৃত্ত মূল্য এবং মুনাফা। এই টার্মগুলো পরে বোঝাচ্ছি। এবং এইভাবেই পুঁজিবাদী সমাজে শোষণের ভিত নির্মাণ হয়। এই বিষয়টিকে মার্কস কিছু প্রত্যয়ের সাহায্যে, অর্থাৎ কিছু টার্মের সাহায্যে ব্যাখ্যা করেছেন। তৃতীয় পয়েন্ট হলো শ্রমিকের মজুরি ইকুয়ালস টু আবশ্যিক শ্রম সময়ে সৃষ্ট মূল্য ইকুয়ালস টু শ্রমিক ও তার পরিবারের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মূল্য। ব্যাখ্যা করে দিচ্ছি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিকের শ্রমশক্তি পণ্য হিসেবে গণ্য হয়, তাই অন্যান্য পণ্যের মতো শ্রমশক্তির ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্য রয়েছে। কিন্তু শ্রমিকের শ্রমশক্তির মূল্যের পরিমাণ এবং শ্রম প্রক্রিয়ায় সে যে পরিমাণ মূল্য সৃষ্টি করে তার পরিমাণ কখনোই সমান হয় না। অন্যভাবে বলা যায়, শ্রমিকগণ শ্রমের দ্বারা যে দ্রব্য উৎপাদন করে বা যে মূল্য সৃষ্টি করে তার সমপরিমাণ মজুরি তারা পায় না। শ্রমিক সর্বমোট যেটুকু পরিশ্রম করে উৎপাদন কার্যে অংশগ্রহণ করে, যেটুকু সময় পরিশ্রম করে উৎপাদন কার্যে অংশগ্রহণ করে তাকে মোট শ্রম সময় বলা হয়।
মোট শ্রম সময়ের মাত্র একটি অংশ কাজ করে শ্রমিক যে মূল্য সৃষ্টি করে সেই মূল্য শ্রমিক ও তার পরিবারের জীবন ধারণের উপায়ের মূল্যের সমান হয়। আবার শ্রমিক যে মজুরি পায় সেই মজুরির মূল্যও তার পরিবারের জীবন ধারণের উপায়ের মূল্যের সমান হয়। সুতরাং এই সময়ের এই অংশে যে মূল্য শ্রমিক সৃষ্টি করে তাতেই শ্রমিকের মজুরি আদায় করা হয়ে যায়। অর্থাৎ বলতে চাইছে যে একজন ব্যক্তি, আমি যদি তাকে শ্রমিক ধরি, একজন শ্রমিক সারাদিনে যতটা সময় কাজ করে সেই সময়টাকে বলা হয় মোট শ্রম সময়। এবার তার এই মোট শ্রমদানের সময় বা মোট শ্রম সময়ে সময়কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এক, সে যত টাকা মজুরি পায় বা যত টাকা সে মজুরি পায় সেই মজুরিটাতে সে সারাদিনের বা নিজের পরিবারের সমস্ত খরচা বহন করে। অর্থাৎ সে যত টাকা মজুরি পায় সেই মজুরির পরিমাণের অর্থ সৃষ্টি করতে বা দ্রব্য সৃষ্টি করতে সে যেটুকু সময় কাজ করে সেইটুকু সময়কে বলা হয় আবশ্যিক শ্রম সময়, আর বাকি শ্রম সময়টাকে বলা হয় উদ্বৃত্ত শ্রম সময়। অর্থাৎ ধরা যাক একজন শ্রমিক শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে একদিন 8 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে 1000 টাকার জিনিস উৎপাদন করে। এবার যদি শ্রমিকটার ওই একদিনের মজুরি হয় 100 টাকা, তাহলে সেই 100 টাকার মজুরি ধরতে গেলে শ্রমিক 8 ঘন্টার অনেক কম সময় উৎপাদন করে এবং বলতে গেলে প্রায় 1 ঘন্টারও কম সময় শ্রমিক 100 টাকার সমতুল্য উৎপাদন করে ফেলে। এই 100 টাকার সমতুল্য উৎপাদন করতে শ্রমিক যে সময়টুকু ব্যয় করলো সেই সময়টাকে বলা হয় আবশ্যিক শ্রম সময়, যেটা 1 ঘন্টারও কম হবে। কারণ 8 ঘন্টায় যদি সে 1000 টাকার জিনিস উৎপাদন করে তাহলে 1 ঘন্টায় সে 100 টাকার বেশি উৎপাদন করে। তাই ওই কয়েক মিনিট বা 1 ঘন্টার সেই কম সময়টাকে বলা হয় শ্রমিকের আবশ্যিক শ্রম সময়। এই আবশ্যিক শ্রম সময় সৃষ্ট মূল্যটা শ্রমিকের মজুরির সমান হয়। আবার শ্রমিক যা মজুরি পায় সেই মজুরি অনুসারেই সে সংসার চালায়, অর্থাৎ তার ও তার পরিবারের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মূল্যের সমানও হয় এই আবশ্যিক শ্রম সময় সৃষ্ট মূল্যটা। পরবর্তী পয়েন্ট, উদ্বৃত্ত মূল্য। এরপর শ্রম সময়ের বাকি অংশে কাজ করে শ্রমিক যে মূল্য সৃষ্টি করে তা নিয়োগকারী পুঁজিপতিরা আত্মসাৎ করে। শ্রম শক্তির মূল্য অর্থাৎ মজুরি উসুল হয়ে যাওয়ার পর এই মূল্য পাওয়া যায় বলেই একে বলা হয় উদ্বৃত্ত মূল্য। উৎপন্ন সামগ্রীর বিনিময় মূল্য থেকে যে পরিমাণ মজুরি শ্রমিককে দেওয়া হয় না অর্থাৎ বঞ্চিত করা হয় তা হলো উদ্বৃত্ত মূল্য। আর এই উদ্বৃত্ত মূল্যই হলো পুঁজিপতি শ্রেণীর মুনাফার উৎস। তাই মার্কস বলেছেন উদ্বৃত্ত মূল্যের উৎপাদন হলো পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার অলঙ্ঘনীয় নিয়ম। অর্থাৎ বলা হলো যে যেটুকু সময় শ্রমিক ওই 100 টাকার মতো উৎপাদন করলো সেটুকু হলো তার আবশ্যিক শ্রম সময়, আর বাকি সময়টা যেটুকু সময় সে বাকি 900 টাকার উৎপাদন করলো সেটা হলো তার উদ্বৃত্ত শ্রম সময়। এবার এই উদ্বৃত্ত শ্রম সময়ে শ্রমিক যেটুকু টাকা উৎপাদন করে সেই টাকাটা চলে যায় পুঁজিপতির কাছে। এইভাবে শ্রমিক যতটা উৎপাদন করে তার কিছুটা টাকা বা ধরতে গেলে তার বেশিরভাগ টাকাটাই যেহেতু উৎপাদনের উপকরণের মালিকের কাছে চলে যাচ্ছে, তাই বলা হচ্ছে শ্রমিককে ওই মূল্যটা থেকে বঞ্চিত করা হচ্ছে। আর ওটা হচ্ছে এক্সট্রা, উদ্বৃত্ত শব্দের অর্থ হচ্ছে এক্সট্রা, ওই মূল্যটাকেই বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্য বা এক্সট্রা মূল্য। অর্থাৎ মোট শ্রম সময়কে আমরা দুটো ভাগে ভাগ করলাম, আবশ্যিক শ্রম সময় আর উদ্বৃত্ত শ্রম সময়। আবশ্যিক শ্রম সময় হলো সেটুকু শ্রম সময় যেটুকু শ্রম সময়ের মধ্যে পরিশ্রম করে শ্রমিক নিজের মজুরির সমতুল্য উৎপাদন করে, আর বাকি শ্রম সময়টায় শ্রমিক পরিশ্রম করে উদ্বৃত্ত মূল্য উৎপাদন করে। মোট শ্রম সেটাকেই বলা হচ্ছে এবার পরের পয়েন্টে, নিজের মজুরির সমান মূল্য সৃষ্টি করতে শ্রমিক যেটুকু সময় কাজ করে তাকে বলা হয় তার আবশ্যিক শ্রম সময়। এবং পুঁজিপতিদের অধীনে কাজ না করে শ্রমিক যদি নিজের খুশি মতো কাজ করত তবে সে শুধু এইটুকু সময়ই কাজ করত,
কারণ তার ও তার পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তার এইটুকু মূল্য সৃষ্টি করা অবশ্যই প্রয়োজন। তার জন্য তাকে ওই শ্রমটুকু অতি অবশ্যই করতে হতো। কিন্তু কোনো রকম পারিশ্রমিক বা মজুরি না পেয়েও পুঁজিপতির জন্য উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করতে শ্রমিক অতিরিক্ত যতখানি সময় কাজ করতে বাধ্য হয় তাকে বলা হয় শ্রমিকের উদ্বৃত্ত শ্রম সময়। সুতরাং বলা যায় মোট শ্রম সময় ইকুয়াল টু আবশ্যিক শ্রম সময় এবং উদ্বৃত্ত শ্রম সময়। পরবর্তী পয়েন্ট, পুঁজিপতির সঙ্গে শ্রমিকের চুক্তি অনুযায়ী যে মজুরি বা পারিশ্রমিক ঠিক হয় তার মূল্য সবসময় মোট শ্রম সময় অপেক্ষা অনেকটা কম হয়। অন্যভাবে বলা যায় মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্যমূল্য মাইনাস মোট শ্রম সময়ের মজুরির মূল্য ইকুয়ালস টু উদ্বৃত্ত মূল্য। এই পয়েন্টটা বোঝানোর আগে আমি একদম তৃতীয় পয়েন্টের শুরুতে যে কথাটা বলেছিলাম সেটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তখন এই পয়েন্টটা বোঝাইনি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রম শক্তিটাও পণ্য হিসেবে গণ্য হয়। পণ্য আমরা কি বলেছিলাম? প্রাকৃতিক বস্তু এবং প্রাকৃতিক শক্তি, এই দুটোই মেনলি পণ্য, যেটা অন্য কেউ নিজের মালিকানার অধীনে আনতে পারে। কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এরকম পরিস্থিতি তৈরি হয়, যেহেতু শ্রমিকের কাছে উৎপাদনের উপকরণগুলি নেই, তাই শ্রমিকের শ্রম শক্তিটাও পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পণ্য হিসেবে গণ্য হয়। এবার যেহেতু প্রকৃতির বিভিন্ন বস্তু এবং প্রকৃতির প্রত্যেকটা বস্তু এবং প্রকৃতির শক্তির একটা দাম আছে, সেই দামটা দু ধরনের, এক হচ্ছে ব্যবহারিক মূল্য বা ভ্যালু, আর আরেকটা হচ্ছে বিনিময় মূল্য বা প্রাইস, যেটার বিনিময়ে আমরা জিনিসটাকে কিনি। তাই বলতে গেলে এই শ্রম শক্তিরও এই দুটো মূল্য তৈরি হয়ে যাচ্ছে, ভ্যালুও তৈরি হচ্ছে আর প্রাইসও তৈরি হচ্ছে। এখানে এই ভ্যালু আর প্রাইসের ডিফারেন্সটা বোঝানো হয়েছে। শ্রমিক টোটাল যে পরিমাণের দ্রব্য উৎপাদন করে, মানে মোট শ্রম সময়ে শ্রমিক যে দ্রব্যটা উৎপাদন করে বা শ্রমিক যে মূল্যটা তৈরি করে, সেই মূল্যটাকে বলা হয় শ্রমিকের ভ্যালু। কিন্তু এই ভ্যালু আর শ্রমিকের প্রাইস, মানে শ্রমিক যে মজুরিটা পায়, শ্রমিক ওই শ্রমটার বিনিময়ে যেটুকু টাকা পায় সেটাকে বলা হয় শ্রমিকের প্রাইস। সেই প্রাইসটা কখনোই সেম হয় না, অর্থাৎ শ্রমের ভ্যালু আর শ্রমের প্রাইস সবসময় একটা ডিফারেন্সিয়েট করে। এবার কোনো জায়গায় শ্রমিক শ্রমদান করতে রাজি হলে সেখানে চুক্তি অনুযায়ী শ্রমিক একটা মজুরি পায়, সেই মজুরিটা তার শ্রমের সমতুল্য হয় না বা শ্রমের সেম ভ্যালুর হয় না, সেটা হয় শুধুমাত্র শ্রমের প্রাইস। আর এই প্রাইসটা শ্রমের ভ্যালুর থেকে অনেক কম হয়, অর্থাৎ মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্যমূল্যের থেকে শ্রমিকের মজুরি অনেকটাই কম হয়। সেই মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্যমূল্য থেকে শ্রমিকের মজুরি বাদ দিলে যে মূল্যটা পড়ে থাকে সেটাকে বলা হয় উদ্বৃত্ত মূল্য। যেমন আমি বলেছিলাম যে একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে যদি 1000 টাকার দ্রব্য উৎপাদন করে আর তার স্যালারি যদি বা তার দৈনিক মজুরি যদি 100 টাকা হয়, তাহলে বলা যেতে পারে সেই দিনের উদ্বৃত্ত মূল্য হলো 900 টাকা, যেটা মোট শ্রম সময়ে সৃষ্ট মূল্য 1000-এর থেকে তার মজুরির 100 টাকা বাদ দিলে পাওয়া যায়। পরবর্তী পয়েন্ট হলো মুনাফা। উৎপাদনের উপাদানের মালিকানার দৌলতে শ্রমিককে নিয়োগ করে পুঁজিপতি যে উদ্বৃত্ত মূল্যের পরিবর্তে উৎপাদনের উপকরণের মালিকানার দৌলতে শ্রমিককে নিয়োগ করে যে পুঁজিপতি, সে উদ্বৃত্ত মূল্যের পরিবর্তে কোনো প্রকার মূল্য না দিয়েই আত্মসাৎ করে মুনাফা কামায়। অর্থাৎ এই যে 900 টাকাটা, এটা পুঁজিপতি নিজে কামিয়ে নেয়। সেই পুঁজিপতির এই টাকাটা অর্জন করাকে বলা হয় এই টাকাটাকে বলা হয় মুনাফা। যেমন 100 টাকাটাকে বলা হলো মজুরি, তেমনি বাকি টাকাটাকে বলা হয় মুনাফা। এবার পুঁজিপতি মালিক শ্রেণী শ্রমিকের ওপর শোষণ অব্যাহত রেখে উদ্বৃত্ত মূল্য বৃদ্ধির জন্য চেষ্টা করতে থাকে। মানে রোজই শ্রমিকটা এসে কাজ করছে, 100 টাকা নিচ্ছে, আর পুঁজিপতির পকেটে 900 টাকা আসছে। এইভাবে পুঁজিপতি
এই উদ্বৃত্ত মূল্যটাকে বৃদ্ধি করতে থাকে। এই 900 টাকা জমতে জমতে পুঁজিপতির আবার আরেকটা কারখানা তৈরি করার মতো টাকা হয়ে যায়। সে আবার কারখানা তৈরি করে এবং আবার আরেকজন শ্রমিককে সেই একই পদ্ধতিতে শোষণ করে। এইভাবে পুঁজিপতির সম্পদ ধীরে ধীরে বাড়তে থাকে এবং শ্রমিকরা প্রতিনিয়তই শোষিত হতে থাকে। একসময় শ্রমিক এই পুঁজিপতিদের শোষণের আসল রূপটাকে উপলব্ধি করতে সক্ষম হয়। এটা মার্কসের ধারণা, বা এটা এখনও হয়নি। মার্কস বলেছেন যে এই রকমই ভবিষ্যতে হবে। এক সময় শ্রমিক এই শোষণের আসল রূপটা উপলব্ধি করবে এবং সে শ্রেণী সংগ্রাম শুরু করবে, যা একদিন সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে শ্রমিককে সাহায্য করবে। উৎপাদনের উপাদানের মালিকানার দৌলতে শ্রমিককে নিয়োগ করে যে পুঁজিপতি, সে উদ্বৃত্ত মূল্যের পরিবর্তে কোনো প্রকার মূল্য না দিয়েই আত্মসাৎ করে মুনাফা কামায়। পুঁজিপতি মালিক শ্রেণী শ্রমিকের ওপর শোষণ অব্যাহত রেখে উদ্বৃত্ত মূল্য বৃদ্ধির জন্য চেষ্টা করতে থাকে। এইভাবে পুঁজিবাদী সমাজে শ্রমিকরা প্রতিনিয়ত শোষিত হতে থাকে। একসময় কিন্তু শ্রমিক শ্রেণী পুঁজিপতি শ্রেণীদের শোষণের স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হয়। ফলে শুরু হয় শ্রেণী সংগ্রাম, যা একদিন সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার পথে শ্রমিকদের এগিয়ে দেয়। এবার মূল্যায়ন। এই তত্ত্বটার গুরুত্ব কী? মার্ক্সীয় দর্শন অনুসারে অর্থনৈতিক ব্যবস্থাই হলো সমাজ ব্যবস্থার ভিত্তি, আর উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব হলো মার্ক্সের অর্থনীতির তত্ত্বের মূল কথা। আমরা প্রথমেই পড়েছিলাম যে মার্ক্সের তত্ত্বটা 4 ভাগে বিভক্ত, ধরতে গেলে 4টে শাস্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত: রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন এবং ইতিহাস। এখানে মার্ক্সের অর্থনৈতিক চিন্তাধারার যে ভিত্তি, সেটাই হলো উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। আর মার্ক্স বলেছেন অর্থনীতিটাই এই বাকি সমস্ত শাস্ত্রগুলোর ভিত্তি বা এই সমাজ ব্যবস্থার ভিত্তি। তাই উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটা মার্ক্সের তত্ত্বের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব বলে মার্ক্স মনে করেন। মার্ক্সবাদের আলোচনায় উদ্বৃত্ত মূল্যের গুরুত্ব সম্পর্কে লেনিন বলেছেন, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব হল মার্ক্সের অর্থনৈতিক তত্ত্বের ভিত্তিপ্রস্তর। এঙ্গেলস মন্তব্য করেছেন, দ্য ডিসকভারি অফ সারপ্লাস ভ্যালু suddenly threw light on the problem, in trying to solve which all previous investigators and bourgeois economists and social critics had been groping in the dark. অর্থাৎ এই থিওরি অফ সারপ্লাস ভ্যালু বা উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটা এমন একটা দিকে আলোকপাত করে, যেই দিকটা বুর্জুয়াইস বা আমরা যদি ধরি পুঁজিপতি শ্রেণী কর্তৃক নিযুক্ত অর্থনীতিবিদ এবং সামাজিক সমালোচকগণ চিরকাল অন্ধকারেই ঢেকে রেখেছিল। উদ্বৃত্ত তত্ত্বের মাধ্যমেই মার্ক্স পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে শ্রেণী সংগ্রাম তথা বিপ্লবকে যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত বলে প্রমাণ করেন। এটাই হলো এই পুরো তত্ত্বের মেন গুরুত্ব। মার্ক্স বলেছেন, যখন শ্রমিক শ্রেণী বুঝতে পারবে যে কিভাবে তাদের শোষণ করা হচ্ছে, কি পদ্ধতিতে তাদের শোষণ করা হচ্ছে এবং তাদের আসল অধিকারটা কি, তখন সেই শ্রমিক শ্রেণী সংগ্রামের মাধ্যমে এবং বিপ্লবের মাধ্যমে এই পুরো সমাজ ব্যবস্থাটার পরিবর্তন ঘটাবে। এবার যেহেতু বিপ্লবের মধ্যে একটা ভায়োলেন্স লুকিয়ে আছে, তাই এই বিপ্লবটা জাস্টিফাইড নয়, সবাই এই বিপ্লবটার নিন্দাই করে। তার জন্য মার্ক্স এই বিপ্লবটাকে মেনলি জাস্টিফাই করার জন্য এবং এই বিপ্লবের সঠিক কারণ সবাইকে বোঝানোর জন্য, যে যেমন যদি নর্মালি কোনো খুন করা হয় সেটা খুন, কিন্তু যদি সেলফ ডিফেন্সে খুন করা হয় সেটা খুন নয়, ঠিক সেরকমভাবেই বোঝানোর চেষ্টা করেছে মার্ক্স যে এই উৎপাদনের উপকরণগুলির ওপর সামাজিক মালিকানাটা আমাদের অধিকার এবং আমরা শোষিত হচ্ছি। এই যে শোষিত হচ্ছি, এই পয়েন্টটাই জাস্টিফাই করে যে শোষণের হাত থেকে মুক্তি দরকার এবং বিপ্লব দরকার। তাই মার্ক্স শ্রেণী সংগ্রাম এবং বিপ্লবকে ন্যায়সঙ্গত বলে প্রমাণ করার জন্য, এবং যুক্তি আছে এটার পেছনে, তাই যুক্তিযুক্ত বলে প্রমাণ করার জন্য এই উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের ধারণাটির অবতারণা করেন। এটাই হলো এই তত্ত্বটার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিক।
তাই সমাজতান্ত্রিক সমাজ গঠনের পটভূমি হিসেবে, মানে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড বলি বা বিপ্লবের কারণ বলি, সেই ব্যাকগ্রাউন্ড তৈরি হিসেবে বা কারণ তৈরি হিসেবে উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের গুরুত্ব অপরিসীম। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এরকম অন্য কোনো উত্তর জানতে ইচ্ছে হলে কমেন্ট করো। থ্যাংক ইউ।